ছোট আপা বাড়িতে আসার পর থেকেই ভাবির মুখ কালো, কথাবার্তা বলছে না, বিরক্তি নিয়ে ঘরের কাজকর্ম করছে। খানিক আগে ভাইয়ার সাথে তুমুল ঝগড়া করেছে। ভাইয়া তার কথার জবাব দেয়নি, সিগারেট হাতে বেরিয়ে গিয়েছে। মায়ের মুখখানাও কেমন থমথমে। সে একটু পর পর আপার ঘরে ঢুকছে, মিনিট খানেকের মধ্যে বেরিয়ে আসছে। মুখের অবস্থা আগের চেয়েও বিরস করে ফেলছে। বোধ করি বাড়িতে একটা কিছু হয়েছে। আসল ঘটনা আমার জানা নেই। এবারের কোনো ব্যাপারে আমার মত খাটে না, কেউ জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না। অনার্স পাস করা বেকার ছেলের মতামতের গুরুত্ব সংসার জগতে নেই বললেই চলে। কথা না শুনে 3 বেলা ভাত গেলাও রীতিমতো বিস্ময়কর ব্যাপার। সেখানে 3 বেলা খাবারের জন্য আমার কোনো কথা শুনতে হয় না। ভাবি নিয়ম করে ভাত তরকারি বেড়ে দেয়, খারাপ কিছু দেয় না, ভালোটাই দেয়। সপ্তাহে 2 সপ্তাহে মাছের মাথা, মুরগির মাংস রাঁধলে পায়ের উপরের অংশ, এসব আমার ভাগ্যে জোটে। তাই বাড়তি কথাবার্তার ভেতরে যাই না। আজ সকালে এখনো খাবার জোটেনি, রান্নাঘর থেকে রুটি পোড়ার মিষ্টি গন্ধ আসছে। ঘড়িতে সকাল 10টার আশেপাশে। সকালের নাস্তা পেতে এত দেরি হয় না, আজ হচ্ছে। গলা বাড়িয়ে রান্নাঘরের দিকে উকি দিলাম। মা বললেন, কি দেখছিস? হুড়মুড়িয়ে মায়ের দিকে তাকালাম। মেকি হেসে বললাম, কিছু দেখছি না, খিদে পেয়েছে। মা আমার দিকে তাকিয়ে রান্নাঘরের ভেতরে চলে গেলেন। ফিরলেন নাস্তার থালা হাতে, 3টে রুটি, সবজি, ডিম পোচ। থালাটা টেবিলের উপরে সাজিয়ে রাখতে রাখতে বললেন, মিনুর ব্যাপারটা একটু দেখবি? ছোট আপার কি হয়েছে? তুহিনের সাথে ঝগড়া করে চলে এসেছে, ফিরবে না বলছে। গো ধরে বসে আছে, কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না। ঝগড়া কি নিয়ে? সেসব কিছু বলছে না, শুধু বলছে আমি আর ওর সাথে সংসার করব না। ছোট আপা খুব শান্ত মেজাজের মানুষ, ঝগড়া বিবাদের ধার ধারে না। কথায় মিললে কথা বলে, না হয় চুপ করে থাকে। ভাবি আসার পরেও প্রায় 5 বছর এ বাড়িতে ছিল, তাদের মধ্যে সামান্য কিছু হয়নি। কখনো গোমরা মুখে কথা বলতে দেখিনি, বাকিদের সাথেও না। তুহিন ভাইয়ের সাথে আপার সম্পর্ক ভালো, যেন তেন ভালো না, চমৎকার ভালো। মা কাঁধের পাশে ধাক্কা দিলেন, তীক্ষ্ণ গলায় বললেন, কি ভাবছিস? ছোট আপার হঠাৎ কি হলো সেটাই ভাবছি। কাল রাত থেকে জিজ্ঞেস করছি, মুখ ফুটে কোনো কথা বলছে না। 2 বছরের একটা ছেলে আছে, এ অবস্থায় কি কেউ নিজের সংসার ভাঙতে চায়? আপা তো চাইছে। সে কথাই তো বলছি, কেন চাইছে তা আবার বলছে না। তোদের এসব ঝামেলা আমি পাগল হয়ে যাব। মায়ের দিকে তাকালাম, চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছে। বোধহয় রাতে ঠিকঠাক ঘুমোতে পারেনি। মায়ের গায়ের রং অসম্ভব ফর্সা, সামান্য কিছু হলেই চেহারায় ছাপ পড়ে যায়। মা করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মায়ের দৃষ্টিতে গুরুত্ব দিলাম না, রুটি ছিঁড়তে ব্যস্ত হয়ে রইলাম। সবজিতে লবণ কম হয়েছে। ভাবির রান্না খুব ভালো, পারফেক্ট রান্না যাকে বলে। সবজিতে লবণ কম হয়েছে মানে সেও দুশ্চিন্তায় আছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। ছোট আপার সাথে কথা বলতে হবে। আমাদের বাড়িটা বেশ বড়, হেসে খেলে থাকার পরেও 2টো রুম ভাড়া দেওয়া যায়। বাড়িতে ভাড়াটে তোলা বেশ ঝামেলার বিধায় ওদিকে যাওয়া হয় না। রুম 2টো ফাঁকা পড়ে আছে। আপারা বেড়াতে এলে ওই রুমে থাকে। বড় আপা ছোট আপার আলাদা রুম। 2টো রুমের দরজার 2 রকমের পর্দা। বড় আপার রুমের পর্দা গোলাপি রঙের, ছোট আপার নীল। দরজার পর্দা টানা, মৃদু বাতাসে অল্প অল্প উঠছে। আপা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল না, সরল গলায় বলল, কেমন আছিস? চাকরি বাকরি কিছু হলো? চাকরি হয়নি, খুব যে চেষ্টা করছি তেমনও না। ও আচ্ছা, সকালে খেয়েছ? না, এখনো খাওয়া হয়নি। তুই খেয়েছিস? মাত্র খেলাম। ভাবির রান্না তো জানো, আজ হঠাৎ সবজিতে লবণ কম দিয়ে ফেলেছে। বোধহয় কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। হবে হয়তো। সকালে ভাইয়া চিৎকার চেঁচামেচি করছিল,
তুমি কি কিছু জানো? জানি না। আপা একটু ঝুঁকে জারিফের গায়ের কাঁথা টেনে দিল। ছেলেটা ঘুমোচ্ছে। ওকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। খানিকক্ষণ তাকিয়ে রইলাম। খুব বেশি ভনিতা না করে বললাম, মা বলছিল তুমি নাকি আর সংসার করবে না, তুহিন ভাইকে ছেড়ে দেবে। মাদার তেরেসা হতে চাও নাকি? আপা মুখ ঘুরিয়ে ফেলল। অন্যরকম গলায় বলল, মাদার তেরেসা হতে পারলে মন্দ হতো না। সত্যি করে বলো তো আপা, তোমার কি হয়েছে? তুহিন ভাই কিছু করেছে? না, সে কিছু করেনি। তাহলে তার কাছে ফিরবে না কেন? তোমাদের সম্পর্ক তো খুব ভালো ছিল। ছিল বলছো কেন? এখন নেই? না, নেই। কথা বাড়ালাম না, বেরিয়ে এলাম। দরজা ভেজিয়ে দিতে দিতে বললাম, সকালে খেয়ে নাও। জারিফ জেগে গেলে সুস্থভাবে খেতে পারবে না। আপা কথার জবাব দিল না, মুখ ঘুরিয়ে বসে রইল। মা দরজার পাশেই ছিলেন। বের হতে হুড়মুড়িয়ে পড়লেন। ব্যস্ত গলায় বললেন, তোকে কিছু বলল? না, কিছু বলেনি। মা পুরোপুরিভাবে নিভে গেলেন। মরা গলায় বললেন, মেয়েটা যে কি হলো? সবুর হুজুরের কাছে গিয়ে পানি পড়া আনতে হবে। বজ্জিনের আছর হতে পারে। ঘড়িতে 11:35 বাজে। এই সময় আমি বাড়িতে থাকি না। পার্কের বেঞ্চিতে বসে বাদাম খাই। ভাইয়া মাসের শুরু হাত খরচ দিয়ে রাখে। ওই টাকায় 30 দিনের বাদামের খরচ হয়ে যায়। আজ বের হতে দেরি হয়ে গেল। মাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। এক পলক তাকালাম মায়ের দিকে। তাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। বাইরে রোদ ঝাঁঝা করছে। রাস্তাঘাট পুড়ে যাবে এমন অবস্থা। পার্কের বেঞ্চি ফাঁকা নেই। দুটো ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে। ছেলেটা হাত নেড়ে নেড়ে কি সব কথা বলছে। মেয়েটা তার কথায় খিলখিলিয়ে হাসে। সে হাসি দেখতে ভালো লাগছে না। লোক ভোলানো মিথ্যে হাসি মনে হচ্ছে। পার্কের ভেতর থেকে বেরিয়ে এলাম। একটা কাজে যেতে হবে। এখন গেলে কাজ হবে না। দুপুরে খাওয়ার সময় যেতে হবে। মানিব্যাগ ভুলে রেখে এসেছি। হেঁটে যেতে হবে। বেশ অনেকটা পথ। রোদ মাথায় হাঁটতে আরম্ভ করলাম। নিজেকে সাহিত্য উপন্যাসের নায়কের মতো মনে হচ্ছে। বেশিরভাগ বেকার যুবক রোদ মাথায় হেঁটে বেড়ায়। গল্প উপন্যাসে শুধু নয়, বাস্তবেও হাঁটে। চাকরির খোঁজে হাঁটে, টাকার সন্ধানে হাঁটে। তাদের পায়ে ব্যথা হয় না, নাকি হয়? তুহিন ভাই ক্যান্টিনের শেষ টেবিলটাতে বসেছে। সাথে একটা মেয়ে মানুষ। মেয়েটার পরনে চকচকে উগ্র পোশাক। মেয়েটা হেসে হেসে কথা বলছে। একটু এগিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। তুহিন ভাই আমাকে দেখে চমকে উঠলেন। থলথলে গলায় বললেন, তুমি এখানে? ঘুরতে এলাম। ভাবলাম আপনার সাথে একবেলার খাবার খেয়ে যাই। ও আচ্ছা, ভালো করেছ। জি, ভালো করেছি। দাঁড়িয়ে না থেকে বসো। বলো কি খাবে? ক্যান্টিনের নতুন রাঁধুনি পাবদা মাছের ঝোলটা দারুণ রাঁধে। খেয়ে দেখবে নাকি? খাওয়া যায়। তুহিন ভাই 2 প্লেট খাবারের অর্ডার দিলেন। মেয়েটির দিকে তাকিয়ে বললেন, অনুরিমা, তুমি এখন যাও। খাওয়ার সময় বিরক্ত করো না। স্যারের সাথে কথা বলে তোমার ব্যাপারটা দেখব। মেয়েটি বেরিয়ে গেল। তুহিন ভাই বললেন, অনুরিমার মায়ের শরীর খুব খারাপ। ছুটির প্রয়োজন। অফিসে কাজের খুব চাপ। বস ছুটি মঞ্জুর করছেন না। আমাকে ধরেছে। খুবই বিরক্তিকর। অল্প হাসলাম। খাবার চলে এসেছে। বড় সাইজের 2টো পাবদা মাছ দিয়েছে। শশা কেটে দিয়েছে। তুহিন ভাই বললেন, গরুর গোশত খাবে? দিতে বলবো? বলুন, গরুর গোশত দিতে বলুন। পাবদা মাছের ঝোলটা বেশ ভালো। আরো একটা মাছ আনুন। তুহিন ভাই খাবারের অর্ডার দিলেন। মিনমিনে গলায় বললেন, তুমি হঠাৎ আমার কাছে এলে? কিছু কি হয়েছে? কিছু হওয়ার কথা আছে নাকি? তার দিকে না তাকিয়ে কথাটা বললাম। তাকালে হয়তো দেখতাম মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। তেমন কিছু নেই। গতকাল তোমার আপা ওই বাড়িতে গেল, আর আজই তুমি এলে, তাই ভাবলাম ওদের কিছু হয়েছে কিনা। কিছু হয়নি। খাওয়া শেষ করে বেরিয়ে এলাম। তুহিন ভাইয়ের ভাবসাব খুব একটা ভালো ঠেকলো না। মেয়েটার ব্যাপারেও একটু খোঁজ খবর করতে হবে। দিনটা বেশ ব্যস্ততায় কাটলো। মেয়েটার পুরো ডিটেলস
বের করে ফেলেছি। বিয়ে শাদী হয়নি, মাকে নিয়ে ভাড়ার বাসায় থাকে। মায়ের শরীর ভালো না, চিকিৎসা চলছে। এই ধরনের মেয়েদের স্বভাব চরিত্র ভালো হয়, বিবাহিত পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর মতো কাজ করতে পারে বলে মনে হয় না। তবুও মনের খচখচানি মিটল না, আর একটু নজরে রাখতে হবে। বাড়ির অবস্থা শোচনীয়, মা ছোট আপার পিছনে লেগে আছে। আপা বিরক্ত মুখে মায়ের দিকে চেয়ে আছে, কথার জবাব দিচ্ছে না। মা পর পর প্রশ্ন করে যাচ্ছে, তুহিন কি তোকে কিছু বলেছে? তুহিনের কি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? তুহিনের মা বাবা কিছু বলেছে? ছোট আপা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। জারিফ কাঁদছে, সেদিকেও খেয়াল দিচ্ছে না। ভাবি রান্নাঘরে কি সব কাজ করছিল, হাতের কাজ ফেলে এসে জারিফকে কোলে তুলে নিল। গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা কাঁদছে, দেখতে পাচ্ছ না? মা বললেন, ছেলেটার দিকে কি কোনো নজর আছে? মাথায় কোন ভূত উঠেছে কে জানে। ভাবি আপার দিকে তাকালো, নরম গলায় বলল, থাকুক না মা, ওকে একটু নিজের মতো থাকতে দেন। নিজের মতোই তো আছে, কথাবার্তা বলছে না, প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না। মা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর ভাবির পিছনে বেরিয়ে গেলেন। ছোট আপা বলল, ভাই আমার পাশে একটু বস। আমি আপার পাশে বসলাম। আপা বলল, তুহিনের সাথে দেখা করতে গিয়েছিলি কেন? একটু কাজ ছিল। কেন, তুহিন ভাই তোকে কিছু বলেছে? না, বলেনি। তুই গিয়েছিলি এতটুকুই বলেছে। ও আচ্ছা, ওদের অফিসে আমার একটা কাজের কথা চলছে, সেজন্যই গিয়েছিলাম। পোস্ট ছোট, পিয়নের কাজ, তবে বেতন ভালো। আপা চট করেই কিছু বলে বসলো না, শান্ত চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। বরফ শীতল গলায় বলল, তুই কি জানিস যে তুই মিথ্যে কথা বলতে পারিস না? মাথা দোলালাম। আপা বলল, তোর চোখে পরিষ্কার দেখা যাচ্ছে তুই মিথ্যে বলছিস। ঝামেলা করিস না ভাই, আমার সাথে কারোর কিছু হয়নি, তুহিনও কিছু করেনি। সংসার করতে ভালো লাগছে না, তাই সংসার করতে চাইছি না। সংসার না করলে কোথায় থাকবে, কি খাবে? এই বাড়িতে থাকবো, এখানে আমারও ভাগ আছে। মা কিছু বলতে পারবে না, বড় ভাইয়াও কখনো কিছু বলবে না, ভাবিও না। তা জানি, কিন্তু খাবে কি? তুই রোজগার করবি, তোর টাকায় খাবো। আমি একটু হাসলাম। আপা খিলখিল করে হেসে ফেলল, ঝলমলে গলায় বলল, ভাইয়া তোকে কখনো কিছু বলে না? না, কখনো কিছু বলে না। উল্টো হাত খরচের টাকা দেয়, মায়ের কাছ থেকে লুকিয়ে দেয়। আপা প্রসঙ্গ ঘোরাতে চাইছে, সে তুহিন ভাইয়ের ব্যাপারে কথা বলতে চায় না। কিন্তু কেন চায় না? এই সমস্যা কত গভীর। রাতের খাওয়া শেষ, জারিফ কাঁদছে। ভাবি জারিফকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, নানান ধরনের কথাবার্তা বলছে। ভাবির ছেলেপুলে হয়নি, জারিফকে সে নিজের ছেলের মতো ভালোবাসে। বড় আপা দুই ছেলেকেও বাসে। ভদ্রমহিলার কোনো হিংসা বিদ্বেষ নেই। আর মোরা ভেঙে লম্বা হাই তুললাম। ঘরের বাতি নিভিয়ে দিয়েছে, ফ্যান চলছে ফুল স্পিডে। গায়ের ওপরে পাতলা কম্বল। ঘুম ভালো হওয়ার কথা, ভালোই হলো। খানিকক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল ফোনের রিংটনে। অচেনা নম্বর থেকে কল আসছে। ঘড়িতে রাত 2টার মতো বাজে। কেমন একটা দ্বিধায় পড়ে গেলাম, কল রিসিভ করব কি না বুঝতে পারছি না। রাত বিরেতে অচেনা নম্বর রিসিভ করা বোকামি, সেই বোকামি করে বসলাম। কল রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ শোনা গেল, হন্তদন্ত হয়ে কথা বলছে, কিশোরীর মতো ঋণঋণে মিষ্টি গলা। নজর সাহেব বলছেন? জি, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আগে পরে আমাদের কথাবার্তা হয়নি। আজ দুপুরে হঠাৎ দেখা হলো, তুহিন স্যারের সাথে দেখা করতে গিয়েছিলেন। অনুরিমা? জি আমি, আপনাকে আমার খুব প্রয়োজন। কি জন্য? আপনাকে কয়েকটা কথা বলতে চাই।
ভেবেছিলাম এসব কথা কাউকে বলবো না, কিন্তু বলতে চাই। স্যারের স্ত্রী আপনার বোন হয়, ওনার ব্যাপারই। একটু ভরকে গেলাম, মেয়েটা এসব কি বলছে? মাঝরাতে এই ধরনের কথাবার্তা মজা মশকরা হতে পারে না, নাকি পারে? আমায় চুপ থাকতে দেখে অনুরিমা বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল। যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, শুনছি। আপনার দুলাভাই খুব ভয়ঙ্কর পরিকল্পনা করেছে, আপনার বোনকে নিয়েই করেছে। আমাকেও মেরে ফেলতে চায়। আজ রাতের মধ্যে আমাকে পালাতে হবে। হ্যালো হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পারছি। মাকে নিয়ে রাতের মধ্যে পালিয়ে যাব। যাওয়ার আগে আপনাকে সবকিছু বলে যেতে চাই। বলুন। ফোনে বলা যাবে না, দেখা করতে পারবেন? কোথায় আসবো? বাস স্ট্যান্ডের দিকে। আসছি। কল কেটে গেল। অল্প হাসলাম। মেয়েটি আমাকে বোকা মনে করেছে, ভেবেছে ওর সব কথা বিশ্বাস করে নিয়েছে। রাত 2টায় কোনো বাস নেই, বাগেরহাটের দিকে অন্তত নেই, কিন্তু আমাকে এমন কেন বলল? তুহিন ভাইয়ের কথায়, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আর মোনা ভেঙে বিছানায় উঠে বসলাম। হাত মুখ ধুয়ে টর্চ লাইটটা কোমরের কাছে গুজে নিলাম। কেন ডেকেছে জানতে হবে, হুট করে কিছু হয় না। আমার নম্বর জোগাড় করা সহজ না। তুহিন ভাইয়ের ফোন থেকে চুরি করেছে, এই ব্যাপারটাও বিশ্বাসযোগ্য না। তাহলে? রাতের আকাশ পরিষ্কার, চাঁদের আলো ঝলমল করছে, রাস্তাঘাটে লোকজন নেই। দুটো কুকুর বসে বসে ঝিমুচ্ছে। বাস স্ট্যান্ড খুব বেশি দূরে নয়। এত রাতে রিক্সা পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করলাম। বেশ খানিকটা পথ হেঁটে ফেলেছি, ফোন বাজছে। অনুরিমা মেয়েটা আবারও কল দিয়েছে ভেবে ফোন বের করলাম। ছোট আপা কল দিচ্ছে। ভাই, তুই কোথায়? এক্ষুনি বাড়িতে ফিরে আয়। কি হয়েছে? খুব বড় একটা সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি আয়। দেরি করিস না। কল কেটে গেল। ব্যাক করতে গিয়ে দেখি ফোনে চার্জ নেই। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। চার্জ শেষ হওয়ার আর সময় পেল না। অনুরিমার কথা বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। চাঁদের আলোর তীব্রতা বেড়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু। বাড়ির সামনের খানিকটা জায়গায় প্যাঁচপ্যাঁচে কাদা জমেছে। দেখে শুনে পা উঁচু করে বাড়ির ভেতরে ঢুকতে হয়। বের হওয়ার সময়ও সেই সাবধানতা অবলম্বন করেছিলাম, এখন পারলাম না। কাদা মারিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। ভেতরে আলো জ্বলছে না, চিৎকার চেঁচামেচির আওয়াজ নেই। ছোট আপা সোফায় বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়ালো। ব্যস্ত গলায় বললাম, কি হয়েছে? কি সমস্যা হয়েছে? দুঃস্বপ্ন দেখেছি, ভীষণ বিরক্ত লাগলো। বিরক্ত গলায় বললাম, এটা খুব বড় সমস্যা? তোর জন্য বড় সমস্যা না, কারণ স্বপ্নটা তুই দেখিসনি, আমি দেখেছি। আমার জন্য বড় সমস্যা। কি স্বপ্ন দেখেছ? দুঃস্বপ্নের কথা কাউকে বলতে হয় না। রাত বিরেতে ঘরের বাইরে যাবি না। আপা, আমি ছোট বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছি। তুমি এমন ভাবে কথা বলছিলে, প্রাণ উড়ে গিয়েছিল। এত রাতে কোথায় গিয়েছিলে? প্রেমিকা আছে নাকি? না, নেই। তাহলে? কথার জবাব দিলাম না। আপার কথার ধরন আমার ভালো লাগেনি। এমন ভাবে বলছিল যেন বাড়িতে কি না কি হয়ে গেছে, কিন্তু তেমন কিছু হয়নি। দুঃস্বপ্ন দেখেছে, এটা আর এমন কি বড় ব্যাপার? অনুরিমা নামের মেয়েটার খোঁজ নেওয়া হলো না। এখন আর বের হতে পারবো না। আপা দাঁড়িয়ে আছে, না শোয়া পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবে। এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লাম। ফোন চার্জে বসাতে হবে। ইচ্ছে করছে না, কেমন একটা ক্লান্তি শরীরের ভেতরে ছড়িয়ে যাচ্ছে। খুব ঘুম পাচ্ছে। সচরাচর খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, তবে ফজরের নামাজ পড়ি। নামাজ পড়ি ঘুমের ঘরে। নামাজে কোন কোন সূরা পড়ি পরবর্তীতে আর মনে থাকে না। আজ খুব সকালে ঘুম ভেঙে গেছে। অত রাতে শোবার পরেও
শরীরের ভেতরে কোনো ক্লান্তি নেই, ঝরঝরে লাগছে। বাড়ির পরিবেশ শান্ত। মা নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসেছেন। সুর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন। মুখ হাত ধুয়ে মায়ের পাশে গিয়ে বসলাম। মা সূরা শেষ করে মাথায় ফু দিয়ে দিলেন। বিড়বিড় করে কি সব দোয়া কালাম পড়লেন। কোমল গলায় বললেন, আল্লাহ আমার বাচ্চাদের ভালো রাখো, ওদের কোনো বিপদ দিও না। মা, বল। ছোট আপা কয়েকটা দিন আমাদের বাড়িতে থাকুক, আপার কাছে কিছু জিজ্ঞেস করো না। মিনু তোকে কিছু বলেছে? আপা কিছু বলেনি। তুহিন ভাইয়ের সাথে দেখা করেছিলাম। তুহিন কি বলল? ঝগড়া করে এসেছে? না, ঝগড়া ঝামেলা হয়নি, এমনি একটু মনোমালিন্য হয়েছে। তুহিন ভাইয়ের অফিসে ঝামেলা হচ্ছে, সে ওইসব ঝামেলায় ব্যস্ত হয়ে আছে। এই নিয়ে আপা একটু রাগারাগি করেছে। তুহিন ভাই বলছে 2-4 দিন পর এসে আপাকে নিয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মায়ের চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে, যেন খুব ভালো কোনো সংবাদ শুনেছেন। মন খুশি করে দেওয়ার মতো ভালো। সকালের নাস্তার সময় হয়ে গেছে। মা উঁচু গলায় সবাইকে খেতে ডাকছে। আয়োজন ভালো। চিংড়ি পোলাও, সাথে দেশি মুরগির রোস্ট, মায়ের পোষা মুরগি। খুব আনন্দের কিছু ঘটলে মা এই মুরগি জবাই করেন। সেদিন বাড়ির সবার আনন্দের সীমা থাকে না। বাড়ির পরিবেশ শান্ত এবং স্বাভাবিক। ছোট আপা জারিফকে খাওয়ানোর চেষ্টা করছে। জারিফ খেতে চাইছে না, মুখ বন্ধ করে রেখেছে। পোলাওয়ের গন্ধে ঘর মম করছে। ভাইয়া ভাবি দুজনে খেতে বসেছে। মা খাবার বেড়ে দিচ্ছেন। ভাইয়া আমাকে দেখে মুচকি হাসলো। স্বাভাবিক গলায় বলল, দাঁড়িয়ে না থেকে খেতে বসে যা, মা মুরগি জবাই করেছে। কোন খুশিতে করেছে জানি না, তবে রান্নার স্বাদ খুব ভালো। দেরি করিস না। অল্প হেসে খেতে বসলাম। মা প্লেটে পোলাও মাংস তুলে দিতে দিতে বললেন, নজু, খাওয়া শেষ করে একটু বাজারের দিকে যাবি, কয়েকটা জিনিস কিনতে হবে। আচ্ছা, যাব। জারিফ নুডলস খেতে পছন্দ করে, ওর জন্য কয়েক প্যাকেট নুডলস নিয়ে আসবি। মিস্টার নুডলস আনবি? ও ওইটা ভালো খায়, আনবো। যাওয়ার আগে মিনুর সাথে কথা বলে যাস, যদি কিছু আনতে বলে। যাব। মা ক্রমাগত কথা বলে যাচ্ছেন। মায়ের কথায় মন লাগাতে পারছি না। রাতের ব্যাপারটা এখনো মাথার মধ্যে ঘুরছে। সকালে বেশ কয়েকবার ওই নম্বরে কল দিয়েছি, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অল্প বয়সী মেয়েরা মজা করার জন্য রাত দুপুরে অচেনা নম্বরে কল দেয়। ভুলভাল কথাবার্তা বলে ঠোঁট টিপে হাসে। এই কলটা তেমন হওয়ার সুযোগ নেই। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে, তবে অন্যভাবে। খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হলাম। হাতে বাজারের থলে। বাজার করার জন্য 2000 টাকা দিয়েছে। খাওয়া শেষ হতেই ভাবি ডেকে পাঠালো। লম্বা কাগজের লেখা ফর্দ হাতে ধরিয়ে দিয়ে বলল, সবকিছু দেখে শুনে নিয়ে আসবে, ভুল করবে না। মুদি দোকান থেকে জিনিস কেনার সময় ডেট চেক করে নিবে। কিছু দোকানদার খুব ফাজিল, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করে দেয়। আচ্ছা, আনবো। 200 টাকা নিজের পকেটে রাখবে, সব টাকা দিয়ে বাজার করবে না। ঠিক আছে, রাখবো। ভাবি ভালো মানুষ, ভালো মানুষদের কথা শোনা উচিত, কিন্তু আমি শুনবো না। আপাতত বাজারের দিকে যাওয়ার সময় নেই। অনুরিমা নামের মেয়েটার খোঁজ করতে হবে। গত রাতের কথাগুলোর মানে জানা খুব জরুরি। তুহিন ভাইয়ের সাথেও কথা বলতে হবে। তুহিন ভাইদের অফিসটা বেশ বড়, 5 তলা বিল্ডিং। নিচে বিশাল এরিয়া নিয়ে ক্যান্টিন আছে, ফুলের বাগান আছে। অফিসের মালিক বেশ শৌখিন। প্রতিদিন 11:25 অফিসে ঢোকেন। আজকেও ঢুকলেন। একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেলাম। ভদ্রলোক নিজে গাড়ি থেকে নেমে এলেন। গায়ে হাত রেখে বললেন, আপনি ঠিক আছেন? অনেক দুঃখিত, আমি ঠিক খেয়াল করতে পারিনি। সমস্যা নেই,
আমি ঠিক আছি। আপনি ঠিক নেই। কপালের বাঁ দিকটা কেটে গিয়েছে, রক্ত পড়ছে। সামান্য একটু লেগেছে, এতে কিছু হবে না। সামান্য চোট না, অনেকখানি কেটে গিয়েছে। আপনি আমার সাথে আসুন, অফিসে ফার্স্ট এড বক্স আছে, ব্যান্ডেজ লাগিয়ে দেব। প্রয়োজন নেই। ভদ্রলোক আমার নিষেধ শুনলেন না, হাত ধরে টেনে নিয়ে গেলেন, নিজের কেবিনে বসতে দিয়ে বললেন, কেউ আমার দ্বারা আঘাত পেলে আমার খুব খারাপ লাগে। সেবা যত্ন করতে না পারলে শান্তি পাই না। আচ্ছা। তিনি বেল বাজালেন। অল্প বয়সী একটা মেয়ে ফার্স্ট এড বক্স হাতে ভেতরে ঢুকলো। মিষ্টি গলায় বলল, স্যার, আমাকে ডেকেছেন? ডেকেছি। এই ভদ্রলোকের কপাল কেটে গিয়েছে, রক্ত পরিষ্কার, ব্যান্ডেজ করে দাও। মেয়েটি খুব যত্ন সহকারে রক্ত পরিষ্কার করলো, ওষুধপত্র লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। বাড়তি কথাবার্তা বলল না। ভদ্রলোক বললেন, ধন্যবাদ রূপসী, তুমি এখন যেতে পারো, বলে হাসলেন। মেয়েটি চলে গেল। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, শরীফুল। শরীফুল হাসান। অল্প হেসে হাত মেললাম। নজরুল হোসেন, ডাকনাম নজু। বেশ ভালো নাম। পড়াশোনা কত দূর? মাস্টার শেষ করেছি। চাকরি করেন? না, চাকরি বাকরি শুরু করিনি, আপাতত বেকার ঘুরছি। আমার অফিসে জয়েন করতে বললে রাজি হবেন? বিস্মিত চেহারা নিয়ে শরীফুল সাহেবের দিকে তাকালাম। উনি খুব সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছেন। ভদ্রলোক বোধহয় আমার মনের কথা পড়তে পারলেন। অন্যরকম গলায় বললেন, এতে এত অবাক হওয়ার কিছু নেই। ফ্রিতে কিছু করছি না। আপনি কাজ করবেন, বিনিময়ে টাকা নিবেন, আদান প্রদানের ব্যাপার। আমার অফিসের লোকবল ভালো না, বেশ কয়েকজন কর্মচারী ছাঁটাই করা হবে। পোস্ট খালি হয়ে যাচ্ছে, নতুন লোকের প্রয়োজন। কর্মচারীদের ছাঁটাই হচ্ছে কেন? কাজের জায়গা খুব পবিত্র, এখানে অশ্লীল কোনো কিছু আমি সহ্য করব না। আচ্ছা, রাজি থাকলে নিজের সিভি নিয়ে আসুন, সার্টিফিকেটের আসল কপি নিয়ে আসবেন, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি আনবেন, স্ট্যাম্প সাইজের 2টো। দেরি করবেন না। ঠিক আছে, আজকের মধ্যে আসুন, দুপুর 3টে পর্যন্ত অফিসে থাকবো, এর মধ্যে আসবেন। আচ্ছা, আসবো। শরীফুল সাহেবকে লম্বা সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। কপাল ফাটলে দুর্ভাগ্য আসে, এই কথাটা সত্যি না। কপাল ফাটিয়ে আমার চাকরি জুটে গেছে। এত বড় অফিসে হুট করে চাকরি পাওয়াটা বাস্তবসম্মত নয়। বাস্তবে এমন হয় না। গল্প উপন্যাসে হতে পারে, স্বপ্ন দেখছি নাকি, স্বপ্ন হতে পারে। ভোর রাতের খুব সুন্দর একটা স্বপ্ন, ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ যে স্বপ্নের রেশ থেকে যায়। নিজের গায়ে একটা চিমটি কাটলাম, ব্যথা পাচ্ছি, অর্থাৎ এটা স্বপ্ন নয়। হাত খালি দেখে মা ভীষণ চটে গেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, সদাই পাতি কোথায়? সময় পাইনি। সময় পাসনি মানে? কি এমন রাজকার্য করছিলি যে সামান্য কয়েকটা জিনিস কেনার সময় পাসনি? চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। কোন চাকরি? মজা করছিস আমার সাথে? না মা, মজা করছি না, সত্যি বলছি। রাস্তায় এক ভদ্রলোকের সাথে দেখা হলো। ভদ্রলোক ওনার অফিসে ডেকে নিয়ে গেলেন, এসি ঘরে বসিয়ে চাকরির অফার করলেন। সিবি নিতে এসেছি, সার্টিফিকেট নিতে হবে, ছবি তুলতে হবে। মা আমার কথা বিশ্বাস করলেন না, সন্দেহের চোখে তাকিয়ে রইলেন। আমাদের ভাই বোনের সব ধরনের কাগজপত্র মায়ের কাছে থাকে, সবার এনআইডি কার্ড পর্যন্ত মায়ের কাছে থাকে। আমার কিছু মায়ের কাছে নেই। ইন্টারভিউতে লাগবে বলে নিজের ঘরে এনে রেখেছি। পুরনো কাঠের বাক্সে অমন দামি কাগজ রাখতে ভরসা হয় না। আমিও যে খুব যত্নার্থে করে রেখেছি তেমন না। ফাইলে ঢুকিয়ে বিছানার নিচে রেখে দিয়েছি। তোষক উল্টে ফাইলগুলো বের করলাম। ঠিক সেই সময় মা ঘরের ভেতরে ঢুকলেন। ব্যস্ত গলায় বললেন, টাকা ফেরত দে। পকেট থেকে টাকা বের করে মায়ের হাতে দিলাম। পরনের কাপড় বদলে ফরমাল পোশাক পরে নিলাম। মা ভীষণ বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। অদ্ভুত গলায় বললেন, সত্যি সত্যি চাকরি পেয়েছিস? 90% পেয়েছি। কাগজপত্র দেখানোর পরে বাকি 10% নিশ্চিত হতে পারবো। কাজ কিসের? জানি না, কাজ কারবারের কথা বলতে পারি না।
ফট করে মায়ের হাত ধরে ফেললাম। আমার জন্য দোয়া করো মা, চাকরিটা যেন পেয়ে যাই। এতক্ষণ এই প্রথম মা আমার কপালের ব্যান্ডেজটা খেয়াল করলেন। ব্যস্ত গলায় বললেন, তোর কপালে কি হচ্ছে? ভাগ্য খুলে গিয়েছে। মা আমার কথা বুঝলেন না। আমিও তাকে বুঝিয়ে বলার সময় পেলাম না। অনেক কাজ বাকি। স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হবে। ঘরে যেসব ছবি তোলা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। 2টো বাজতে 2 মিনিট বাকি। ওয়েটিং রুমে বসে আছি। শরীফুল সাহেব জরুরি মিটিং করছেন। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। মাঝবয়সী একজন লোক এসে 1 কাপ চা দিয়ে গিয়েছে। চমৎকার চা, আদা দেওয়া। মিনিট 20 অপেক্ষা করার পর আমার ডাক পড়ল। শরীফুল সাহেব লজ্জিত গলায় বললেন, মিটিং করছিলাম। কি আশ্চর্য, অফিসের বস আমাকে অপেক্ষা করার জন্য লজ্জিত বোধ করছেন। হঠাৎই মনে হলো বস পদের সাথে এই লোকটার ভাবসাব যাচ্ছে না। এত বড় এসি রুমে বসে সাধারণ চাকরি প্রার্থীর সাথে এমন বিনয় মেনে নেওয়া যায় না। কি ভাবছেন? জি, কিছু ভাবছি না। এত ভাবনার কিছু নেই, কাগজপত্র দেখান। বাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো। অনার্সে সিজিপিএ 3.98। এই রেজাল্ট নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন কেন? অল্প হাসলাম। আজকালকার দিনে রেজাল্ট কোনো বড় বিষয় না, টাকাই সব। টাকা থাকলে 2.0 রেজাল্ট নিয়েও বড় পদে চাকরি করা যায়। শরীফুল সাহেব বললেন, আজকে থেকে জয়েন করে ফেলুন। অফিসের টাইম যেটুকু বাকি আছে কাজকর্ম বুঝে যান। বেতন নিয়ে চিন্তা করবেন না। আপাতত 30-35, আস্তে আস্তে 50-এর কাছাকাছি চলে যাবে। এই ব্যাপারটা ঠিক করা হবে আপনার পারফরমেন্স বিচার করে। জি আচ্ছা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কম্পিউটার চালাতে পারেন? না পারলেও সমস্যা নেই, শিখিয়ে নেওয়া হবে। জি আচ্ছা, আলাদা একটা ঘর পাবেন, সবার সাথে বসে কাজ করতে হবে না। মঞ্জুর সব বুঝিয়ে দেবে। মাথা দোলালাম, চোখে পানি এসে যাচ্ছে। পকেটে টাকা নেই, সব টাকা মাকে দিয়ে এসেছি। টাকা থাকলে বাড়িতে ফেরার সময় মিষ্টি কিনে নিয়ে ফিরতাম। আমার চাকরির খবরে কে বেশি খুশি হবে, মা, ছোট আপা, ভাইয়া নাকি ভাবি? আলাদা করে বলা খুব মুশকিল। সকলেই আমায় খুব ভালোবাসে। সিঁড়িতে তুহিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেছি। তুহিন ভাই আমাকে দেখে ভীষণ অবাক হলো। বিস্মিত গলায় বলল, তুমি এখানে? পাশ থেকে মঞ্জুর নামের লোকটা একগাল হেসে বলল, স্যার আমাদের অফিসে নতুন জয়েন করেছে। বড় স্যারের রুম থেকে মাত্র বের হলো। স্যারকে আপনি চেনেন? তুহিন ভাই বলল, নজু, এসব কি শুনছি? এই অফিসে তোমার চাকরি হয়েছে? জি ভাই, হয়েছে। এ তো খুব ভালো সংবাদ। চলো এই উপলক্ষে তোমাকে একটা ট্রিট দিই। আজ আমি দেব, বেতন পাওয়ার পর তুমি আমাকে দেবে। আচ্ছা, ক্যান্টিনের দিকে চলো। পাবদা মাছের ঝোলটা বেশ দারুণ। আচ্ছা 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 করছো কেন? এত ভালো চাকরি পেয়েছ, মন ভালো নেই? আছে। তুহিন ভাই ভ্রু কুঁচকে ফেলল। বাঁকা চোখে আমার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। সে কথা বলছে সত্যি, তবে তার মন ফোনের দিকে। বারবার করে ফোন দেখছে। ক্যান্টিনের শেষ টেবিলটায় অনুরিমা বসে আছে। সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। উঠে চলে যেতে গিয়েও যেতে পারল না। শান্ত ভঙ্গিতে তার সামনে বসলাম। একগাল হেসে বললাম, মিস অনুরিমা, আজ থেকে আমিও আপনাদের কলিগ। আমার সাথে বসে খেতে পারেন। আজকেই জয়েন করেছি। অভিনন্দন। এই নম্বরটা চিনতে পারেন? অনুরিমা কপাল কুঁচকে ফোনের দিকে তাকালো। মাথা দুলিয়ে বলল, না, চিনতে পারছি না। কাল রাতে এই নম্বর থেকে কেউ একজন আমাকে কল দিয়েছিল। সে আপনার নাম বলেছে। অনুরিমা নামের অনেক মেয়ে থাকতে পারে, এটা তো আমার একার নাম না। তা থাকতে পারে, আপনার নম্বরটা দেন। জি, আমার নম্বর মানে? আহা, আজ থেকে আমরা কলিগ। কলিগ কলিগের নম্বর রাখতে পারে না? নিশ্চয়ই পারে। তাহলে আপনার ফোন বের করুন। আপনার নম্বর থেকে আমাকে একটা কল দেন। অনুরিমা ফোন বের করলো। ফট করে ওর কল রিসিভ করে বসলাম। অনুরিমা বলল, কল রিসিভ করলেন যে? ভুল করে রিসিভ করে ফেলেছি, দুঃখিত। সে একটু হাসার চেষ্টা করলো। রাতের মেয়েটার সাথে অনুরিমার ফোন নম্বরের মিল নেই। কণ্ঠের মিল আছে, খানিকটা ভিন্ন শোনালেও কণ্ঠস্বর আলাদা না। এমনিতে তার অবস্থা দেখার মতো।
মাথার ওপরে ফ্যান ঘুরছে, বাতাসের অভাব নেই, কিন্তু সে ঘেমে গেছে। স্বাভাবিক থাকার চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারছে না। তুহিন ভাই খাবারের অর্ডার দিয়ে বসে আছে, ফোনে কি সব কাজ করছে। তুহিন ভাই, ছোট আপা আপনাকে যেতে বলেছে। তুহিন ভাই চমকে আমার দিকে তাকালো। সত্যিই যেতে বলেছে? না মানে ঠিক যেতে বলেনি, আপনাকে নিয়ে চিন্তা করছিল। ও আচ্ছা, ওকে বলবে আমি ঠিক আছি, চিন্তা না করতে। রাতে ঠিকমতো খেয়ে ঘুমাতে বলবে, মাথার কাছে কাঁথা ভাঁজ করে রাখতে বলবে, রাতে ঠান্ডা পড়ে। তুহিন ভাই এক নাগারে কথাগুলো বলল। অনুরিমার চোখ মুখ শক্ত হয়ে গেছে, যেন সে খুব বিরক্ত। অফিস ছুটি হলো 4টের দিকে। কাজকর্ম বুঝে নিয়েছি, তেমন বিশেষ কোনো কাজ না। ফাইলপত্রে ভুল আছে কিনা দেখে দিতে হবে, একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। আকাশে মেঘ জমতে শুরু করেছে, যে কোনো সময়ে বৃষ্টি শুরু হবে। পকেটে টাকা নেই, হেঁটে বাড়ি ফিরতে হবে। বৃষ্টিতে ভেজার সম্ভাবনা প্রবল। রূপসী নামের মেয়েটা রাস্তার একপাশে সরে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য অপেক্ষা করছে বোধহয়। এই মেয়েটা তখন আমার অনেক সেবা করেছে, ধন্যবাদ জানানো হয়নি। ওর দিকে এগিয়ে গেলাম, কপালের দিকে ইশারা করে বললাম, এটার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটাই আমার কাজ। তবুও বললাম, বাড়ি ফিরবেন? রূপসী আমার দিকে তাকালো। ওর তাকানো দেখে মনে হলো খুব বোকা বোকা প্রশ্ন করে ফেলেছি। জি, বাড়িতে ফিরবো। আপনিও কি বাড়িতে ফিরবেন? ফিরতে হবে, কিন্তু কি করব বুঝতে পারছি না। আকাশের অবস্থা ভালো না। রিক্সা ধরে চলে যান। টাকা নেই, তাড়াহুড়ো করতে গিয়ে মানিব্যাগ ফেলে এসেছি। রূপসী ব্যাগ থেকে 200 টাকার একটা নোট বের করে আমার দিকে এগিয়ে দিল। সহজ গলায় বলল, ধার দিলাম, কালকে অফিসে এসে শোধ করে দিবেন। লোকের কাছে হাত পেতে টাকা নিতে আমার ভালো লাগে না। খুব ঘনিষ্ঠ কেউ না হলে তাদের দেওয়া টাকা ধরি না। রূপসীর টাকা ধরলাম। মেয়েটা অল্প হাসলো। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করতে পারেন, কিন্তু কিছু মনে করব কিনা সেই নিশ্চয়তা দিতে পারছি না। মনে করার মতো প্রশ্ন হলে নিশ্চয়ই মনে করব। অফিসের হালচাল কেমন? ভালো। শুধু ভালো? তুহিন ভাই, অনুরিমা এরা কেমন? রূপসীর মুখের ধরন বদলে গেল। সে একটু ব্যস্ততা দেখিয়ে বলল, কাল কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে, বলে হাঁটতে শুরু করলো। বাড়িতে খুশির সীমা নেই। মা আবারও একটা মুরগি জবাই করেছেন। রাতে সরু চালে সাদা ভাতের সাথে ঝাল ঝাল মুরগির মাংস। ছোট আপা খুশিতে প্রায় কেঁদে ফেলেছিল। ভাইয়ার হাসি থামছে না। সামান্য একটা চাকরি পেয়েছি, এত খুশির কি আছে? সন্ধ্যা নামার পরপরই বড় আপা এলো। ছোট মেয়েকে সাথে করে নিয়ে এসেছে। বড় আপা অসম্ভব সন্দেহপরায়ণ, ঝগড়াটে এবং চিৎকাদুনে। আমার চাকরির খবর শুনে কাঁদতে শুরু করলো। তীক্ষ্ণ এবং তেতো গলায় ঝগড়া করতে করতে বলল, আমি তোর পর, তাই না রে নজু? এত ভালো চাকরি পেলি, অথচ আমাকে জানানোর প্রয়োজনই মনে করলি না কেন রে? আমি শুনলে কি হতো? আমি তোর বেতনের সব টাকা নিয়ে যেতাম। মা অনেক বলেও আপাকে কিছু বোঝাতে পারলেন না। বড় আপা ক্রমাগত কাঁদলো। রাতে কিছু খেলো না, না খেয়ে ঘুমোতে গেল। তনিমা তার মায়ের কাণ্ড কারখানা দেখে বলল, সিরিয়াল দেখে দেখে মায়ের মাথা গেছে। তোমরা চিন্তা করো না, ভাত তরকারি গুছিয়ে রাখো, খিদে পেলে রাতে উঠে খেয়ে নেবে। মা তনিমার কথায় বিস্তর হাসলেন। ভাবিও হাসলো। ভাইয়া বলল, অনেক হয়েছে, এবার সবাই শুয়ে পড়। নজর, তুইও গিয়ে শুয়ে পড়। নতুন অফিসে দেরি করে যাওয়া উচিত হবে না। ভাইয়ার কথা মেনে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি, অবশ্য অ্যালার্মের কোনো দরকার পড়বে না, মা ডেকে দেবে। ঘুম ভাঙলো মাঝরাতে। ফোনে ক্রিং ক্রিং শব্দ হচ্ছে। ভুল সময় অ্যালার্ম দিয়ে ফেলেছি ভেবে ফোনটা হাতে নিলাম। গত রাতে সে অচেনা নম্বর থেকে কল আসছে। কল রিসিভ করে ফোনটা কানের সাথে চেপে ধরলাম। ওপাশ থেকে কেউ খুব শান্ত গলায় বলল, চাকরিতে ঢুকেছ ভালো কথা, কৌতূহল নিয়ন্ত্রণ করে চলবে, না হলে সামনে খুব বিপদ। কল কেটে গেল। কল ব্যাক করলাম, ফোন বন্ধ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম।
জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। মেঝেতে খুব চমৎকার নকশা তৈরি হয়েছে, ভালো লাগছে দেখতে। রাতের বাকি অংশে দু চোখের পাতা এক করতে পারলাম না। কোথাও খুব বড় একটা সমস্যা হচ্ছে, সমস্যা ধরতে পারছি না। সমস্যার ভেতরে জড়িয়ে যাচ্ছি। নানান চিন্তার শেষে ভোর ভোর চোখটা একটু লেগে এসেছিল। মা এসে ডেকে তুললেন, অসম্ভব কোমল গলায় বললেন, ফজরের নামাজ পড়, আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না। কোলবালিশ জড়িয়ে ধরে চোখ মেললাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলেন। সে হাসি দেখতে অসম্ভব সুন্দর লাগলো। আমি আমার জীবনে এত সুন্দর হাসি দেখিনি। বাথরুমের কলের পানি ঠান্ডা, ভোরের দিকে শীত পড়তে শুরু করেছে। খালি গায়ে দাঁড়ানো যাচ্ছে না। ফজরের নামাজ শেষে মা আবারও আমার ঘরে এলেন। হাত ধরে আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। বাড়ির সামনের এই দিকটায় প্রতিদিন ঝাড় দেওয়া হয়। আব্বার কবরের আশপাশ খুব পরিষ্কার থাকে, মা নিজের হাতে পরিষ্কার করে রাখেন। একটু হেঁটে বাবার কবরের সামনে এসে দাঁড়ালাম। মনের ভিতরে কেমন একটা লাগছে। শীতল বাতাস বইছে যেন, চোখ জোড়া আর্দ্র হয়ে আসছে। দুহাতে নিজের মুখ ঢেকে ফেললাম। মা বললেন, তোর আব্বা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। তার কত শখ ছিল দুটো ছেলের কামাই রোজগার দেখবে, সংসার ছেলেপুলে দেখবে, কপালে হলো না। মায়ের কথার জবাব দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ছোটবেলার স্মৃতি খুব একটা মনে নেই। আব্বা সবসময় যে কোনো দুই ভাই বোনকে নিয়ে ঘুরতে যেতেন। আমি তার ডান হাত ধরে থাকতাম, সবসময় ডান হাত ধরতাম। সেবার এই ছোট আপার সাথে খুব মারামারি লাগলো। আপা কিছুতেই আমাকে আব্বার ডান হাত ধরতে দেবে না। রেগে মেগে মাঝ রাস্তায় শুয়ে পড়লাম। সে কি কাহিনী! আব্বা নেই অনেক দিন হলো, তাকে মনে পড়লেও বকে লাগেনি। আজ খুব বেশি মনে পড়ছে না, বকে লাগছে। অফিসে আমার জন্য যে রুমটা বরাদ্দ করা হয়েছে তাতে এসি লাগানো আছে। এই মুহূর্তে এসিটা বন্ধ করে রাখা। আমার কাছে রিমোট নেই। মঞ্জু রিমোট আনতে গিয়েছে, এখনো ফেরেনি। তুহিন ভাই দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো। তুহিন ভাই, আপনি অফিসে কখন এলেন? মাত্রই এসেছি, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা ভালো করেছেন। চা খাবেন? চা আনিয়ে দেব? নজু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমিও এই অফিসে চাকরি করি। ইচ্ছে করলে নিজে এক কাপ চায়ের অর্ডার দিতে পারি, তোমার বলার প্রয়োজন নেই। তা নিশ্চয়ই পারেন, তবুও সৌজন্যতা দেখাতে ভালো লাগে। তোমার আপা কেমন আছে? ভালো আছে। জারিফের শরীরও বেশ ভালো, সারাদিন হেলে দুলে বেড়ায়। তা বেশ। শাশুড়ি আম্মার শরীর কেমন? মায়ের শরীর ভালো, আজকাল মনও ভালো মনে হচ্ছে। নিজের পোষা মুরগি ধরে ধরে জবাই করছে। তোমাকে একটা কথা বলি, নিজের ছোট ভাই মনে করে বলছি, অন্যভাবে নিও না। জি বলুন। তুমি অফিসে নতুন এসেছো, সব বিষয়ে কৌতূহল দেখাবে না। দেখাবো না। মেয়ে কলিগদের থেকে একটু দূরে দূরে থাকবে। অবিবাহিত ছেলে পুলেদের বিশ্বাস হয় না, যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। বিবাহিতরা পারে না? না, তাদের বউ সংসার থাকে। ইচ্ছে করলেও সব সম্ভব হয় না। তুহিন ভাই, অনুরিমাকে আমার ভালো লাগে। তুহিন ভাই চমকে আমার দিকে তাকালো, ব্যস্ত গলায় বলল, তোমার যা ভালো লাগে করতে পারো, কাউকে আমার পরিচয় দিবে না। মান সম্মান গেলে তোমার যাক। আমি ফিক ফিক করে হেসে ফেললাম। তুহিন ভাই ভ্রু কুঁচকে ফেলল। হাসতে হাসতে বললাম, মজা করেছি। আপনি তো সবকিছু সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। তুহিন ভাই ছোট্ট করে ওহ আচ্ছা বলল, তারপর বেরিয়ে গেল। এসি রিমোট পাওয়া গেছে, রিমোট কাজ করছে না। মঞ্জুর ব্যাটারি কিনতে বাজারে গিয়েছে। যাওয়ার আগে চিবুক বকের সাথে ঠেকিয়ে বলেছে, বড় স্যারকে বলে দিয়েন না, যেতে আসতে 2 মিনিট লাগবে। তুহিন ভাই নিজের টেবিলে বসে আছে, তাকে দেখে ভীষণ উদাস মনে হচ্ছে। সরল সরল চেহারা, এই চেহারা সত্যি না। সরল রূপের পেছনে একটা কুৎসিত রূপ আছে। ছোট আপা সেই রূপটা জানে।
তবে কাউকে বলছে না। কেন বলছে না সেও এক রহস্য। মাঝরাতে কে আমাকে হুমকি দিচ্ছে সেও এক রহস্য। ওই নম্বরের মালিকের কুল কিনারা করতে হবে। আমার এক বন্ধু আছে, সে এসব ব্যাপার খুব ভালো বোঝে। অফিস শেষ করে ওর কাছে একবার যাব। ছেলেটা ভালো, অমায়িক মানুষ। দুপুরে খাওয়ার সময় অনুরিমার সাথে দেখা হলো, তবে সে আমার সাথে কোনো কথা বলল না, তুহিন ভাইয়ের সাথেও না। দুজনে চুপচাপ খেয়ে বেরিয়ে গেল। ওরা বের হয়ে যেতেই কবির আমার কাছে এসে বসলো। চোখ নাচিয়ে বলল, ওভাবে কি দেখছো? পাখি অলরেডি খাঁচায় বন্দি। একথার মানে কি? দেখো নজু, তুমি আমাদের সহকর্মী, ভাইয়ের মতো। ভাইদের মধ্যে আপনি আগে ব্যাপারটা আমার সাথে যায় না, তাই তুমি করে বলছি। বলুন। অনুরিমার দিকে ওভাবে তাকিয়ে খুব একটা লাভ হবে না। একথা কেন বলছেন? মেয়েটা বিবাহিত? বাগদান হয়ে গেছে, অফিসের সবাইকে বলেছিল, আমিও গিয়েছিলাম। ও আচ্ছা। আজকাল তুহিনের সাথে খুব মিশছে, তবে আমার মনে হয় ব্যাপারটা লোক দেখানো। কবির আর কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল। অফিসে সবার সাথে কথা বলেছি, কর্মী ছাঁটাইয়ের ব্যাপারটা এখনো কেউ জানে না। আমিও আগ বাড়িয়ে বলতে যাইনি, নিজের কাজকর্ম করে চলে এসেছি। সাজ্জাদের সাথে দেখা করতে হবে। নম্বরের ব্যাপারটা খোঁজ নেওয়া খুব জরুরি। মিনিট 10 দাঁড়ানোর পর সাজ্জাদের দেখা মিলল। পান খেয়ে দাঁত লাল করে ফেলেছে। কে বলবে এই ছেলে আর্মিতে চাকরি করে? সে আমাকে দেখে লালচে দাঁত বের করে হাসলো। রসালো গলায় বলল, হঠাৎ আমার কথা মনে পড়লো কেন? কাজে এসেছি। খুচরা লাভের লোক তুই না, বল কি কাজে এসেছিস? মাঝরাতে কেউ একজন আমাকে কল দিচ্ছে, পর পর 2 রাত দিয়েছে। ওহো, মেয়ে মানুষ নাকি? মেয়ে মানুষ, তবে প্রেমালাপ করে না। হুমকি দিয়েছে। সাজ্জাদ ভ্রু কুঁচকে ফেলল। বিস্মিত গলায় বলল, কি দেয়? তাকে গোটা ঘটনা খুলে বললাম। চাকরি পাওয়া, দুলাভাইয়ের সাথে দেখা, সবকিছু বললাম। শুধু আপার ব্যাপারটা এড়িয়ে গেলাম। সব শুনে সাজ্জাদ বলল, নম্বরটা আমার কাছে রেখে যা। এই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে খুব সহজে দেখতে পারবো, না হয় অন্য ব্যবস্থা করতে হবে। চিন্তা করিস না, খোঁজ নিয়ে দিতে পারবো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যখন বলেছে খোঁজ নিয়ে দেবে তখন দেবে। কার নম্বর জানলে ব্যাপারটা একটু পরিষ্কার হতো। আকাশে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টির আগে বাড়ি ফিরতে হবে। বাড়ির পাশের মুদি দোকান থেকে 2 প্যাকেট চানাচুর কিনে বাড়ির ভেতরে ঢুকলাম। তুহিন ভাই এসেছে। বিরিয়ানি এবং মিষ্টি কিনে নিয়ে এসেছে। মা খুব হাসি হাসি মুখ করে বললেন, দেখ ছোট জামাই কি করেছে। তোর চাকরি পাওয়া উপলক্ষে মিষ্টি কিনে নিয়ে এসেছে। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। বড় আপা আমার পাশে এসে বসলো। ফিসফিসিয়ে বলল, তুহিনের সাথে মিনুর কি ঝামেলা হয়েছে রে? একথা কেন বলছো আপা? কি হবে? কিছু একটা হয়েছে। মিনু কেমন কম কথা বলছে। তুহিন যে সব খাবার দাবার এনেছে সেগুলোর কিছু ছুঁয়ে দেখেনি। খায়নি বলছো? শুধু নিজে খায়নি এমন না, জারিফকেও খেতে দিচ্ছে না। প্লেটের দিকে তাকালাম। বিরিয়ানির স্বাদ ভালো। ছোট আপা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। ঝামেলা তাহলে বেশ ভালোই লেগেছে। কি হয়েছে কিছু জানিস নাকি? তেমন কিছু জানি না। তুহিনের ভাবসাবও ভালো ঠিকছে না। কি বলতে চাইছো? কিছু বলতে চাইছি না ভাই, তবে আমার খুব সন্দেহ লাগছে। আচ্ছা, এই বিরিয়ানিতে কোনো ঝামেলা নেই তো? কি সব বলছো? বিরিয়ানিতে কি ঝামেলা থাকবে? দোকান থেকে কিনে এনেছে, সবাই তো খেলো। ভাবি খায়নি, বলেছে তার শরীর খারাপ। আবার তুমি তো জানো ভাবি এইসব তেল মশলার খাবার খায় না। ডাক্তার নিষেধ করেছে। পেটে চর্বি জমলে বাচ্চা হতে সমস্যা হবে। বড় আপা মুখ কালো করে ঘরের ভেতরে চলে গেল।
ধীরে সুস্থে খাওয়া শেষ করলাম। বিরিয়ানিটা চমৎকার। পরপর 2 প্লেট খেয়ে ফেলা যায়। বড় আপা সন্দেহপ্রবণ মানুষ, সবকিছুতেই তার সন্দেহ। ছোট ছোট বিষয়কেও খুব বড় করে দেখে। তবে এবার তার সন্দেহ সত্যি হলো। সকাল হতেই বাড়ির সবাইকে হাসপাতালে ভর্তি হতে হলো। রাত ভর টয়লেটে দৌড়াদৌড়ি করতে হয়েছে। মায়ের অবস্থা খুব খারাপ, একদম নেতিয়ে পড়েছে। স্যালাইন চলছে। বাকিদের অবস্থাও খুব একটা ভালো না। ছোট আপা জারিফ আর ভাবি সুস্থ আছে। ছোট আপা বাড়িতে রান্না বান্না করে হাসপাতালের ভাত তরকারি পাঠাবে। ভাবি মায়ের পা চেপে দিচ্ছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে সে ভীষণ ক্লান্ত। আমার শরীর বাকিদের চেয়ে ভালো, সোজা হয়ে দাঁড়াতে পারছি। নিজের ইমিউনিটি সিস্টেমকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করছে। সবাই কাহিল হয়ে বিছানায় পড়ে আছে। আমি বিছানার সাথে হেলান দিয়ে বসে আছি। অফিসের সময় পেরিয়ে যাচ্ছে। নতুন চাকরি, এর মধ্যে কামাই হয়ে গেলে নিজের রেপুটেশন নষ্ট হবে। কিন্তু যাওয়ার উপায় নেই। স্যালাইন চলছে। শেষ হলে দুপুর। তাড়াহুড়ো করে ফোনটাও সাথে নিয়ে আসতে পারিনি। বাড়ির কেউ ফোন আনেনি, ভাবিও না। মহা সমস্যা পড়ে গেল। আশেপাশে আর কাউকে দেখছি না। ওয়ার্ডের এই ঘরটা একজনই বাইরের লোক। ভদ্রলোকের নাম আফজাল। হাড্ডিসার চেহারা, চোখ গর্তের ভেতরে ঢুকে গেছে। সকাল থেকে বিরতিহীনভাবে কলা খাচ্ছে। আফজালের কাছ থেকেও তার মোবাইল ফোনটা ধার করার চেষ্টা করেছি। তার ফোনে টাকা নেই। ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ করে রেখেছে। বিরক্তিকর ব্যাপার। বেলা 11টার দিকে আফজাল নিজের মোবাইলটা এগিয়ে দিল। ক্লান্ত গলায় বলল, আমার ছেলে টাকা রিচার্জ করে দিয়েছে, কথা বলতে চাইলে বলেন। তার কণ্ঠস্বর খুব দুর্বল। এতটুকু কথা বলতে হাঁপিয়ে গেছে। ফোন নিয়ে ছোট আপাকে কল দিলাম। আপা শরীফুল সাহেবের নম্বর জোগাড় করে দিলেন। শরীফুল সাহেব অসুস্থতার খবর শুনে শোক প্রকাশ করলেন। আফসোস করে বললেন, অফিস নিয়ে চিন্তা করতে হবে না, হাসপাতালে থাকুন, বিশ্রাম করুন, ওষুধপত্র ঠিকঠাক খাবেন, সুস্থ হলে না হয় ওভারটাইম করে পুষিয়ে দেবেন। জি আচ্ছা স্যার। কাঁচকলা খান বেশি করে, সেদ্ধ করে লবণ দিয়ে খাবেন। কাঁচা চিবিয়ে খেতে পারলে সবচেয়ে ভালো হয়। চিড়ে খান। জি স্যার। দুশ্চিন্তা করবেন না, সময় পেলে আমি নিজে এসে দেখা করে যাব। অনেক ধন্যবাদ স্যার। কথা শেষ। ফোন ফেরত দিয়ে মুচকি হাসলাম। আফজাল তার মুখখানা বিরস করে ফেলল। কাঠখোট্টা গলায় বলল, 6 টাকা 90 পয়সা খরচ হয়েছে, 60 টাকা দিবেন। 10 পয়সা ফোন চার্জ। টাকা পয়সা সাথে এনেছেন তো? এনেছি। মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে তার হাতে দিলাম। কৃতজ্ঞতার সুরে বললাম, ফেরত দিতে হবে না। আফজাল থলে থেকে 1 টাকা 3টে কয়েন বের দিল। স্যালাইন শেষ হতে দুপুর। ছোট আপা ভাত তরকারি নিয়ে এসেছে। কাঁচকলা সেদ্ধ, কাঁঠালি কলা দিয়ে চিংড়ি মাছ, কাঁচা সাগর কলা দিয়ে মুরগির মাংস, পাকা কলাও এনেছে কিছু। খাবার দেখে হেসে ফেললাম। বাজারের কলা শেষ নাকি আপা? আরো কপদের নিয়ে আসতে পারলি না? ছোট আপা মুচকি এসে বলল, মলপোয়া কলা খুঁজেছিলাম, পেলাম না। নামটা তোদের সাথে বেশ যেত, কি বলিস? মা কঠিন মুখে আপার দিকে তাকালেন। ভাবি মুখ ডেকে হাসতে শুরু করলো। বিকেলের দিকে সাজ্জাদ দেখা করতে এলো। চোখ টিপে বলল, প্যাট ঢিলে করে ফেললি কিভাবে? তারপরে মার দিকে তাকিয়ে লজ্জা পেল। চিমটি কেটে বলল, আন্টি আচ্ছা আগে বলবি না? বললে কি হতো? সাজ্জাদ দাঁত চিবিয়ে তাকালো, ফিসফিসিয়ে বলল, নম্বরের মালিকের খোঁজ পেয়েছি। বারান্দায় চল, বারান্দায় লোকজন নেই। একটা বাচ্চা ছেলে বল নিয়ে খেলা করছে। এক কোনায় সরে দাঁড়ালাম। সাজ্জাদ বলল, ওই নম্বর মনোয়ারা খাতুন নামে কোনো এক মহিলার নামে। চমকে ওর দিকে তাকালাম। ছোট আপার ভালো নাম মনোয়ারা খাতুন, ডাক নাম মিনু। কি হলো, ওভাবে তাকিয়েছিস কেন? আর কিছু বের করতে পেরেছিস? না। আকাশে মেঘ জমেছে, চারপাশ অন্ধকার হয়ে এসেছে। সাজ্জাদ বেরিয়ে গেল। ছোট আপা জারিফকে কোলে নিয়ে মায়ের বেডে বসে আছে। তার চোখ মুখ শান্ত। এই শান্ত মুখের পেছনে এমন কুৎসিত রহস্য লুকিয়ে রেখেছে। বিশ্বাস করতে ইচ্ছে করলো না। সন্ধ্যা নেমে গেছে। চিত হয়ে শুয়ে আছি। মাথার উপরে ফ্যান ঘুরছে।
ফ্যানগুলো সারাদিনে একবারের জন্য বন্ধ হয়নি, অনবরত ঘুরছে। মানুষ হলে বোধহয় এতক্ষণে ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ত। ভাবি মায়ের পাশে বসে ঝিমুচ্ছে। ইশারায় তাকে নিজের কাছে ডাকলাম। ভাবি উঠে এসে আমার বেডের পাশে দাঁড়ালো। তুহিন ভাইকে আমাদের বাড়িতে কিছু খেয়েছিল? খেয়েছিল তো, ওই নিজের নিয়ে আসা বিরিয়ানির মিষ্টি খেয়েছিল। মা কতবার করে রাতটা থেকে যেতে বললেন, সে রাজি হলো না। খাবার দেওয়ার সময় তুমি কোথায় ছিলে? পাশেই দাঁড়িয়েছিলাম। কেন, কিছু বলবে? বলতে চাইছে আমরা যা খেয়েছি তুহিন ভাইও কি তাই খেয়েছে। তাই তো বললাম। কি বললে? মা তুহিন ভাইকে খেতে বলতেই সে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বসে পড়ল। মা তাকে প্লেট এগিয়ে দিলেন। আমি পাশেই ছিলাম, স্পষ্ট মনে আছে। আচ্ছা ঠিক আছে, তুহিন ভাইয়ের জন্য চিন্তা হচ্ছিল। বিরিয়ানি যখন খেয়েছে তারও আমাদের মতো অবস্থা হওয়ার কথা। ভাবি ভালো মন্দ কোনো কথা বলল না, মায়ের কাছে ফিরে গেল। বড় আপা ঘুমোচ্ছে, ভাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে ফোন চালাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে সে বেশ আরামে আছে। এভাবে বসে থাকতে তার বেশ ভালোই লাগছে। এশার আজানের পর শরীফুল সাহেব এলেন। অনুরিমা এবং কবিরও এসেছে। শরীফুল সাহেব খানিকক্ষণ আমার পাশে দাঁড়িয়ে রইলেন। চোখ মুখে দুঃখ দুঃখ ভাব ফুটিয়ে বললেন, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। অনুরিমা হাতে করে আপেল কলা নিয়ে এসেছে। কবির এনেছে নাশপাতি। এদের ব্যবহারে আমি শুধু অবাক হইনি, রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছি। আশ্চর্য, একদিনের কর্মীর জন্য হাসপাতাল পর্যন্ত চলে এসেছে। শরীফুল সাহেব পর্যন্ত হয়তো মেনে নিতে পারতাম। কবির অনুরিমা বাড়াবাড়ি হয়ে গেল। গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আপনারা এত কষ্ট করতে গেলেন কেন? কবির বলল, কি আর করব বলেন, অফিসে দুজন কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দেখতে না আসলে খুব বড় অমানুষিক কাজ হয়ে যাবে। দুজন কর্মী মানে? আর কে অসুস্থ? তুহিন অসুস্থ, তার অবস্থা আরো বেশি সিরিয়াস। আইসিইউতে আছে, অক্সিজেন চলছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। তুহিন এমন সিরিয়াস অবস্থাও আমরা কিছু জানতে পারিনি। ছোট আপা আমাদের কিছু বলেনি। আপা জানে কি জানে না, নাকি আমাদের জানাতে চাইছে না? কবির বলল, ভ্রুকুসকে ফেললে যে, জানতে না? না ভাই, জানতাম না। সে কি কথা? তুহিন তোমার দুলা ভাই, তুমি জানো না? তোমার আপাও কি জানে না? তাকে তো সেখানে দেখলাম না। অনুরিমা বলল, কবির ভাই, আইসিইউতে কি কাউকে থাকতে দেয় নাকি? ছোট বাচ্চা নিয়ে উনি ওখানে পড়ে থাকবে কেন? তা অবশ্য ঠিক। কবির মাথা দোলাতে লাগলো। শরীফুল সাহেব বললেন, এসব নিয়ে দুশ্চিন্তা করো না, ডাক্তারের সাথে কথা বলেছে, সিরিয়াস কিছু না। আচ্ছা, ছোট আপা হাসপাতালে নেই, বাড়িতে গিয়েছে, রাতের খাবার নিয়ে আসবে বলেছে। সে একা আসতে পারবে, কিন্তু আমরা কখনো আপাকে রাতের বেলা একা বের হতে দেখিনি। বিপদে পড়লে সাহস বেড়ে যায়। আপারও বোধহয় তেমন হয়েছে। রাতের খাবারে 2 পদের কলার তরকারি, স্বাদ ভালো, তবুও খেতে ইচ্ছে করছে না। মনটা কেমন খসখস করছে। ওই নম্বরে আরো 2বার কল দিয়েছিলাম, কল ঢোকেনি, নম্বর বন্ধ। সাজ্জাদের সাথে আরো একটু কথা বলতে হবে। 9টা, 9:30টার দিকে ছোট আপা এলো। খাবার বেড়ে দিতে দিতে বলল, মুখ শুকনো করে রেখেছিস কেন? তোমার সাথে তুহিন ভাইয়ের ঝামেলা কি নিয়ে? হঠাৎ এই কথা? জানতে ইচ্ছে করছে। গতকাল তুমি বিরিয়ানি খেলে না, জারিফকেও খেতে দিলে না, সেজন্যই প্রশ্ন করছি। আমি আর ওর সংসার করব না। ওর পয়সায় কেনা কোনো জিনিস মুখে তুলব না। আমার ছেলেকেও খেতে দেব না। ছেলে কি তোমার একার নাকি? আপা চোখ গরম করে তাকালো। চিৎকার করতে গিয়ে থেমে গেল। তরল গলায় বলল, এখন এসব কথা বলার সময় না। ছোট আপা বাড়ি ফিরতে চেয়েছিল, মা আর বড় আপা ফিরতে দিল না। হাসপাতালের মেঝেতে বিছানা করা হয়েছে। ছোট আপা জারিফকে নিয়ে শুয়ে আছে। কথাবার্তা বলছে না, নড়ছেও না। বোধহয় ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে বিছানা ছেড়ে নামলাম। আফজাল মুখ উঁচিয়ে ইশারা করলো। গুরুত্ব দিলাম না। পৃথিবীর সব জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত না। ডাক্তার সাহেব থলথলে শরীর নিয়ে নড়ে চড়ে বসলেন। শান্ত ভঙ্গিতে বললেন, আপনি তুহিনের বাড়ির লোক? জি, আত্মীয় বলতে পারেন। তুহিন ভাইয়ের সাথে আমার ছোট আপার বিয়ে হয়েছে।
এতক্ষণ বাদে খবর নিতে এলেন কেন? কথাগুলো বলে তিনি আমার দিকে তাকালেন। হাতের ক্যানুলা দেখে বললেন, আপনার সমস্যা? তেমন কিছু না, পেট খারাপ হয়েছে। মত্ত শরীরে পেট খারাপ নিয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকা পুরুষ মানুষের মানায় না। ভ্রু কুঁচকে ফেললাম। লোকটা ডাক্তার কম, পাড়ার কুচোটে কাকিমা বেশি লাগছে। তিনি আবারও আমার আপাদমস্তক দেখে নিলেন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুহিনের অবস্থা ভালো না, শ্বাসকষ্ট, গলার ভেতরে ফোলা ভাব, শ্বাসনালী সংকুচিত, কিডনি কার্যক্রম কমে যাওয়া, এসব নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর খেয়াল করলাম কিডনি রেসপন্স দিচ্ছে না। ভাগ্য ভালো তার শরীরে জটিল কোনো রোগের বাসা নেই। কেন এমন হয়েছে কিছু বলতে পারবেন? বিষক্রিয়ার কারণে। কোন বিষ সেটা বলা মুশকিল। আমাদের ধারণা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এর প্রভাবে এমন হয়েছে। গলায় আর পাচনতন্ত্রে বিষক্রিয়ার প্রভাব ভিতরের দিকে গিয়েছে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এর জন্য ডায়রিয়া হতে পারে? নিশ্চয়ই পারে। ডাক্তার সাহেব আরো কিছু বলতে যাচ্ছিলেন, তাকে কথা বলার সুযোগ দিলাম না, বেরিয়ে গেলাম। তুহিন ভাই কোন দোকান থেকে বিরিয়ানি কিনেছে জানতে হবে। ভাবিকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে। সে প্রতিটা জিনিসের নাম পড়ে এবং মনে রাখে। ছোট আপা বারান্দার কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে অসুখী অসুখী ভাব ফুটে উঠছে। আপা আমায় দেখে চমকালো। কোথায় গিয়েছিলি? শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু বের হয়েছিলাম, চা খেয়ে আসলাম। তুমি এখানে কি করছো? দাঁড়িয়ে আছি, অন্ধকার দেখছি। আজকাল অন্ধকার দেখতে ভীষণ ভালো লাগে। একটা কথা বলবে? বলার মতো হলে বলবো। আমাদের সম্পর্ক কেমন আপা? বন্ধুর মতো। আমি কি তোমার সমস্যার কথা জানতে পারি? পারিস। জিজ্ঞেস করব? তুহিনের ব্যাপারে হলে উত্তর পাবি না, কিন্তু আমি ওই ব্যাপারটাই জানতে চাই। খুব বেশি গোপনীয় ব্যাপার না হলে বলো। ব্যাপারটা গোপনীয় না, কেউ এই কারণটা মেনে নিতে পারবে না। ঠুনকো বা সস্তা মনে করবে। আমি মনে করব না, কথা দিচ্ছি। তুহিন অবৈধ পথে টাকা রোজগার শুরু করেছে। গত মাসে 2 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে, অথচ তার বেতন মাত্র 50,000। তুমি এ ব্যাপারে জানতে চাওনি? চেয়েছি, তবে সে আমাকে কিছু বলেনি। উল্টো শাসিয়ে দিয়েছে, যেন তার ব্যাপারে নাক না গলাই। আমার কাজ রান্না করা, ছেলে পেলে জন্ম দিয়ে তাদের মানুষ করা, আর স্বামীর কথা শোনা। এর বাইরে কিছু নেই। জটিল ব্যাপার। ব্যাপারটা জটিল নয়, সরল ধরনের। আমার সন্তানকে অবৈধ টাকায় বড় করতে চাই না, নিজেও ওই টাকা ভোগ করতে চাই না। মাকে কেন বলছো না? মা এ ব্যাপারটা বুঝবে না। মায়ের ধারণা টাকা হলে জীবনে সুখী হওয়া যায়। জারিফের কথাটা একবারও ভাববে না। বাপ ছাড়া বেড়ে ওঠা খুব কষ্টের। আমাকেই দেখো না, আমি খুব করে বাবার অভাব অনুভব করি। সংসারে একজন বাবা লাগে আপা। দুশ্চরিত্র বাবা থাকার চেয়ে না থাকা ভালো। কথায় বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ওই কথা শুধু কথাই বলে আপা, বাস্তবে বলে না। তাই বলে আমি আমার সন্তানকে অবৈধ পথে রোজগার করা টাকায় বড় করতে পারি না। ছোট আপা খুব শক্ত গলায় কথা বলছে। ফট করে আপার হাত ধরে ফেললাম। করুণ গলায় বললাম, নিজের মধ্যে কথা লুকিয়ে রাখলে কষ্টের ক্ষত বাড়ে। আমাকে বলো না, কথা দিচ্ছি, আমি কাউকে কিছু বলবো না। আপা এতটুকু তরল হলো না, আগের মতো শক্ত গলায় বলল, তুহিন নতুন ব্যবসা শুরু করেছে, ইয়াবার ব্যবসা। অফিসের ফাঁকে এই কাজ করে বেড়ায়। আমার কাছে 4 দিন ধরা পড়েছে। প্রথম 2 দিন ইনিয়ে বিনিয়ে এড়িয়ে গেছে, তৃতীয় দিন কথা কাটাকাটি হয়েছে। তোমাকে কিছু বলেনি? বলেছে। আপা দীর্ঘশ্বাস ছাড়লো, সহজ গলায় বলল, ছেলেদের টাকা না থাকলে মেয়ে মানুষ তাদের কাছে থাকে না। সে আমাকে টাকা পয়সা এনে দিচ্ছে, আমি আমার ইচ্ছে মতো খরচ করব, পার্লারে যাব, খুশি হয়ে আদর সোহাগ করব। তা না করে তাকে এসব ছেড়ে দিতে বলছি। এত সাহস সে আমাকে দেয়নি, তাই আমিও তার সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। আপা শান্ত সরল চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে পুড়ছে মনে হয়।
এই মুহূর্তে খুব গুছিয়ে একটা কিছু বলা উচিত, যেন আপার কষ্টটা একটু হলেও হালকা লাগে। কিন্তু সেভাবে বলার কিছু পেলাম না। আপার একটা হাত খুব শক্ত করে ধরে রইলাম। আপা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, আগের মতোই তাকিয়ে রইল। আজ রাতের বেলা ঘুম আসতে চাইছে না, হাই তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছি। ঘুম চোখ বুজে যাচ্ছে, অথচ ঘুম নেই। খুব ক্লান্ত লাগছে। চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইলাম। ঝিমুনি মতো এসেছিল, তখনই ফোন বেজে উঠল। সেই অচেনা নম্বর। কল রিসিভ করতেই মেয়েটি বলল, নিজের সীমানা ভুলে গেলে খুব বিপদ হবে, বলেই কল কেটে দিল। হাসপাতালের পরিবেশ শান্ত হয় না। কোথাও না কোথাও কেউ না কেউ কাঁদতে থাকে। বাচ্চারা কাঁদে, বুড়োরা কাঁদে। আজ কেউ কাঁদছে না। সব কেমন ঝিমিয়ে পড়েছে, নাকি কাঁদছে? একটু খোঁজখবর করে দেখতে হয়। নিঃশব্দে বিছানা ছেড়ে নামলাম। শান্ত পায়ে হেঁটে বারান্দায় এসে দাঁড়ালাম। বাতাস বইছে, হালকা ধরনের বাতাস। কেউ কোথাও নেই, চাঁদের আলো আছে। হাঁটতে বেশ ভালোই লাগছে। বারান্দার এক কোণে একটা ছায়া দেখা যাচ্ছে, গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে। ছায়ার মানুষটা ছোট আপা। আপা আমাকে দেখে চমকে উঠল। হাতের ফোনটা কাপড়ের নিচে লুকোতে লুকোতে বলল, তুই এখানে? তুমি এখানে কি করছো? কই, কিছু করছি না তো, ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, বললি না তো তুই এখানে কি করছিস? তোমাকে দেখছি। আপা একটু চমকালো, আমতা আমতা করে বলল, আমাকে দেখছিস মানে? তেমন কিছু না, বাদ দাও। আপা হাসার চেষ্টা করলো। আপার ফোনের লাইট জ্বলছিল। এত রাতে ফোনে কি কাজ থাকতে পারে? আমাকে কল দিয়েছিল? আর কিছু ভাবতে ইচ্ছে করলো না। আপা বলল, ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকিস না, জ্বর টর হবে। ঠিক আছে, বলে বিছানায় চলে এলাম। আপা আমার পিছন পিছন এলো। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। অদ্ভুত কষ্ট বকে জড়িয়ে বিছানায় পড়ে রইলাম। সকাল 10টার দিকে ডাক্তার সাহেব এলেন। শরীরের অবস্থা জিজ্ঞেস করে ছুটি দিয়ে দিলেন। বড় আপা বলল, নজুরে, তোর তো ছুটি হয়ে গেল, আমরা কি এখানেই থাকবো নাকি? আর একটা দিন থেকে যাও। ডাক্তার তো বলল তোমাদের শরীর এখনো ঠিক হয়নি। বড় আপা মন খারাপ করে ফেললেন। ছাড়পত্র পেতে দুপুর 2টো। ভর দুপুরে বাড়িতে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে না, আজকেও করছে না। এই শরীর নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করা যাবে না। অনেক ভেবে অফিসের দিকে এলাম। অফিসে ঢুকতেই রূপসী এগিয়ে এলো। কোমল গলায় বলল, আপনার শরীর কেমন আছে? ভালো আছে, আগের চেয়ে অনেক সুস্থ। আর আপনি কেমন আছেন? আমি একটু অবাকই হলাম। বিস্মিত মুখে রূপসীর দিকে তাকালাম। রূপসী বলল, শরীর মন দুটোই ভালো থাকলে মানুষ ভালো থাকে। আপনার শরীর ভালো, তবে মুখ দেখে মনে হচ্ছে মন ভালো নেই। ও আচ্ছা, দুপুরে খাওয়া হলো নাকি এখনো না খেয়ে আছেন? না খেয়ে আছি। ক্যান্টিনে যাবেন? আমি ওদিকেই যাচ্ছি, একসাথে যেতে পারি। মাথা দুলিয়ে সম্মতি জানালাম। রূপসী হাঁটতে শুরু করলো। দুজনে পাশাপাশি হাঁটছি, তেমন কোনো জড়তা নেই। আর চোখে রূপসীর দিকে তাকালাম। সরু গলায় বললাম, একটা প্রশ্ন করব? জি। এই অফিসের ভেতরে সবচেয়ে ভালো মানুষ কে? শরীফুল সাহেব। আমার তাকেই সবচেয়ে ভালো মনে হয়। কেন মনে হয়? উনি খুব দয়ালু এবং মহৎ হৃদয়ের। এমন মনে করার বিশেষ কোনো কারণ আছে? আছে। আমি কি জানতে পারি? পারেন। আচ্ছা। এর আগে আমি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতাম। হুট করে হাসপাতাল বন্ধ হয়ে গেল। তখন আব্বার শরীর খুব খারাপ, কাজকর্ম করতে পারে না। সংসারে টাকার খুব অভাব, চাল নুনের অভাব তুঙ্গে। ঠিক সেই সময়ে শরীফুল সাহেব আমাকে এখানে চাকরি দিলেন। নার্সদের কর্পোরেট অফিসে তেমন কোনো কাজ নেই, তবুও তিনি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। শরীফুল সাহেব বলেছিলেন কর্মী ছাঁটাই করবে। এই ব্যাপারে কিছু জানা আছে? রূপসীর মুখ শুকিয়ে গেল। ভীত গলায় বলল, কর্মী ছাঁটাই করবে কেন? অফিসের কিছু কর্মী অশ্লীল কাজে জড়িয়ে পড়েছে, তিনি এসব সহ্য করবেন না। ও আচ্ছা। রূপসীর চেহারার উজ্জ্বলতা ফিরে এসেছে। সে হাসি হাসি মুখ করে এদিক ওদিক তাকাচ্ছে। অফিসের ভেতরে কারা এসব করে জানা আছে? না, আমার এসব জানা নেই।
খাওয়ার সময় কোনো কথাবার্তা হলো না, সামান্য হুহাও না। খাওয়া শেষ করে নিজের কেবিনে চলে এলাম। আজ এসি চলছে। এসির ঠান্ডা বাতাসে কম্বল জড়িয়ে ঘুম দিতে পারলে মন্দ হতো না। কম্বলের ব্যবস্থা নেই। মঞ্জুরকে ডেকে কম্বল চাইতে পারলে বেশ হতো, তবে তাকে ডাকতে ইচ্ছে করলো না। কেমন আলসেমি লাগলো। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম। কবির দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলো। চেয়ার টেনে বসতে বসতে বলল, শরীর ভালো? ভালো। তুহিন ভাইয়ের কি অবস্থা? জানি না। সত্যি করে একটা কথা বলো তো, তোমরা সবাই কি খেয়েছিলে? একবারে পুরো পরিবার ধরে হাসপাতালে ভর্তি হয়ে গেলে? তুহিন ভাই বিরিয়ানি কিনে নিয়ে গেছিল, গুড়পাক ছিল বোধহয়। তুহিন ভাই বিরিয়ানি কিনে নিয়ে গেছিল? কবির আকাশ থেকে পড়ল। ভ্রুকোসকে বললাম, এভাবে বলছেন কেন? আরে অনুরিমাই তো তুহিন ভাইকে বিরিয়ানি কিনতে বলেছিল। দোকানের নামও বলে দিয়েছিল, একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল। ও আচ্ছা। বাড়ি ফেরার পথে আমিও 4 প্যাকেট নিয়ে গিয়েছিলাম। কই, আমাদের তো কিছু হয়নি। আপনাদের হজম শক্তি ভালো। হা হা হা, হো হো করে হেসে উঠলাম। কবিরের কাছ থেকে বিরিয়ানির দোকানের নাম জেনে নিলাম। অফিস শেষে ওই দোকানে একবার যেতে হবে। কবির বেরিয়ে যাওয়ার পরপরই শরীফুল সাহেব এলেন। গম্ভীর গলায় বললেন, এই শরীর নিয়ে অফিসে এসেছো কেন? বাড়িতে বসে বিশ্রাম নেওয়া উচিত ছিল। বাড়িতে কেউ নেই, এখানেই বেশ ভালো লাগছে। তা ভালো, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি কথা। জি স্যার, বলুন। এখানে নয়, আমার বাড়িতে বলবো। সন্ধ্যা নাগাদ আমার বাড়িতে চলে আসবে। আচ্ছা, আসবো। আমার বাড়ির ঠিকানা জানো? না স্যার। এই নাও কাগজ, আমি বলছি, তুমি লিখে নাও। ঠিকানা লেখা কাগজটা পকেটে রেখে দিলাম। শরীফুল সাহেব শরীরের খোঁজ খবর নিয়ে বেরিয়ে গেলেন। তিনি বের হওয়ার পর মঞ্জুর ঢুকলো, হাতে চায়ের কাপ। গরম চা থেকে ধোঁয়া উঠছে। চাটা খেয়ে নেন, ভালো লাগবে। ওহো মঞ্জুর ভাই, চা খাওয়া যায় না। তরল জিনিস আমরা খেতে পারি না। তরল জিনিস পান করতে হয়, সেই হিসেবে বলতে হবে চা পান করুন। গরিব মানুষ, লেখাপড়া জানি না, এত কথা শিখে আমার কি কাজ বলুন? সে যাই হোক, সঠিক কথা জেনে রাখা ভালো। মঞ্জু সরু চোখে আমার দিকে তাকালো। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, সঠিক কথা জেনে রাখা ভালো। অবশ্যই। স্যার, আপনাকে একটা কথা বলি। বলো। মঞ্জুর কিছু বলল না, ফেল ফেল করে তাকিয়ে রইল। ধীরে সুস্থে চা শেষ করলাম। চাটা খুব ভালো, আদা চা। মঞ্জুর চায়ের কাপ তুলে বেরিয়ে গেল। পরক্ষণে ফিরে এসে বলল, বড় স্যারের বাসায় যাবেন না স্যার, ওই বাসায় মানুষ খেকো আছে। কি আছে? মঞ্জুর আর কিছু বলল না, হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। আমি তার কথাবার্তা কিছু বুঝলাম না। সাধারণ মজা মস্করা ধরে নিলাম, কিন্তু মঞ্জুর আমার সঙ্গে মজা করবে কেন? তার সাথে তো আমার মজার সম্পর্ক না। এখনো সন্ধ্যা নামেনি, নামবে নামবে ভাব। সূর্যের আলো লাল হয়ে এসেছে। অফিসের কাজ শেষ করে বেরিয়েছি। মাথায় নানান ধরনের চিন্তা ঘুরছে। রহস্যময় ফোন কল, তুহিন ভাইয়ের অসুস্থতা, শরীফুল সাহেবের নিজের বাসায় ডাকা, মঞ্জুরের বলা কথা। সবকিছু মিলিয়ে জগা খিচুড়ি মার্কা অবস্থা। সাজ্জাদের সাথে আর একবার কথা বলতে হবে। একটা ব্যাপারে নিশ্চিত হয়ে ছোট আপার সাথে কথা বলবো। এই দ্বিধা দ্বন্দ্বে আর থাকতে পারছি না। বিরিয়ানির দোকানে অনুরিমার সাথে দেখা হলো। সে এক লোকের সাথে কথা বলছে। আমাকে দেখে লোকটা একটু সরে দাঁড়ালো। অনুরিমা এগিয়ে এসে বলল, নজু ভাই, আপনি এখানে? কবির ভাই বলল, এই দোকানে একটার সাথে একটা ফ্রি অফার চলছে, তাই চলে এলাম। বাঙালি তো, ফ্রি পেলে কোনো কিছুই ছাড়তে ইচ্ছে করে না। আজকে হাসপাতাল থেকে ফিরলেন, এখন আবার বিরিয়ানি? এটা ঠিক হবে না। ঠিক না হলে আর কি, ব্যাঠিক হোক। না, একদমই না। ব্যাঠিক কিছু করে শরীর খারাপ করা যাবে না। আপনি বিরিয়ানি খাবেন না, আমি কিছুতেই আপনাকে এই কাজ করতে দেব না। মানে? অনুরিমা চোখ ছোট করে তাকালো। আমি মুখ ঘুরিয়ে ফেললাম। সে আমার একটু কাছে এগিয়ে এলো। আদরে গলায় বলল, শত হলেও আমরা একই অফিসে চাকরি করি, এতটুকু খেয়াল তো রাখতেই পারি, পারি না? না, অন্য কেউ হলে দমে যেত। অনুরিমা দমে গেল না, ফট করে আমার হাত ধরে ফেলল। চলুন তো। আপনার না আমি শুনবো না।
হাত ছাড়িয়ে নিলাম। বিরক্ত গলায় বললাম, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। অনুরিমা তবুও শুনল না। আমাকে নিয়ে বেরিয়ে গিয়ে তবে থামল। অনুরিমা আমার শরীর নিয়ে চিন্তা নেই, কথাটা আমার অজানা না। এমন নয় যে আমরা দুজনে বন্ধু, ঘনিষ্ঠ পরিচিত না, সাধারণ পরিচিত। সাধারণ পরিচিতদের মধ্যে এত আন্তরিকতা মানায় না। অনুরিমা? জি নজু ভাই। একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। আপনার ফোন নম্বরটা পেতে পারি? অফিসে কিছু হলে জানিয়ে দিতেন আর কি। শরীরের যে অবস্থা, কখন কি হয়। অনুরিমা তার ফোন নম্বর দিল, তারপর রিকশায় উঠে গেল। আমিও রিকশায় উঠলাম। রিকশায় বসে অনুরিমার নম্বরে কল দিলাম। সে কল রিসিভ করলো। ধন্যবাদ, আপনি না থাকলে আজ আবার বিরিয়ানি কিনে ফেলতাম। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, সহকর্মীদের জন্য এতটুকু তো করা যেতেই পারে। আচ্ছা, এখন রাখছি। জি নজু ভাই। অনুরিমার গলার স্বর রাত দুপুরে কল দেওয়া মেয়ের মতো না, কেমন অন্যরকম। তাহলে ওই স্বর কার? রূপসীর? ওর সাথে একবার কথা বলতে হবে, সবার সাথে কথা বলতে হবে। মানুষ হিসেবে শরীফুল সাহেব বেশ আন্তরিক। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন। একগাল হেসে বললেন, নজু, চিনতে পেরেছ তাহলে? জি স্যার। বেশ তো, ঘরের ভেতরে এসে বসো। জি স্যার। বাসাটা বেশ বড়, 3টে ফ্ল্যাট একসাথে মেশানো। বসার ঘরে অ্যাকুরিয়াম আছে, তাতে রং বেরঙের মাছ সাঁতার কাটছে। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম, মুগ্ধ চোখে তাকিয়ে আছি। হঠাৎই শরীর কেঁপে উঠল একটি মেয়েলি কণ্ঠ শুনে। হুবহু ফোনের সেই গলা। মেয়েটি শরীফুল সাহেবের সাথে ঝগড়া করছে। কান খাড়া করলাম, যদি কিছু শোনা যায়। শোনা গেল। মেয়েলি কণ্ঠটা বলল, তুমি আমার জন্য এই ছেলেকে পছন্দ করেছ? তুমি কি নিশ্চিত আমার ওকে পছন্দ হবে? শরীফুল সাহেব কি বললেন শোনা গেল না। এ আশেপাশে কোনো কথাই আমার কানে ঢুকছে না। মঞ্জুরের কথা মনে পড়ছে। এই বাসায় মানুষ কে কেউ আছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।